ফাইন্যান্স বা ইনভেস্টমেন্ট বেসড বিজনেস কম্পিটিশনগুলো যেই রিসার্চ বা প্রেজেন্টেশন স্লাইড মেকিং জাজদের সামনে প্রেজেন্ট করার যে সিকোয়েন্স থাকে সেটা ইউজুয়ালি অন্যান্য বিজনেস কম্পিটিশন থেকে কিছুটা ভিন্ন থাকে। সো আমি মোহাম্মদ রিসালাত হুদা আজকের এই ভিডিওতে কেস বাই কেস বেসিসে আমি এগুলোতে গো থ্রু করব যে কোন ধরনের কেসগুলো আমাদেরকে কীভাবে রিসার্চ করতে হবে, কীভাবে প্রেজেন্টেশন সিকোয়েন্স আগাতে পারবো আমরা। প্রথমেই বলে নেই, আমাদের ইনভেস্টমেন্ট বেসড কম্পিটিশনগুলায় কেস 3 ধরনের হয়ে থাকে। এক নাম্বারটা হতে পারে আমাদেরকে একটা কোম্পানি দিয়ে দেওয়া হলো এবং সেই কোম্পানিতে ইনভেস্ট করা উচিত কিনা সেটা আমাদেরকে ডিটারমাইন করতে হবে, সেটা একটা ডিসিশন দিতে হবে। সেকেন্ড যেই টাইপের কেসটা থাকতে পারে, একটা নতুন বিজনেস বা নতুন ফান্ড রেজ করতে চাচ্ছে, সেটায় কি ইনভেস্ট করা উচিত হবে নাকি না, সেই প্রজেক্টটা কি ফিজিবল হবে কিনা সেই ডিসিশন দেয়া। এবং থার্ড যেই টাইপের কেস আমাদের থাকতে পারে সেটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট পোর্টফোলিও বা একটা ফান্ড ক্রিয়েট করতে হবে যেটার মধ্যে বিভিন্ন অ্যাসেটে আমরা ইনভেস্ট করে আমরা এক্সপেক্টেড রিটার্ন কতটুকু জেনারেট করতে পারবো, সেরকম টাইপের একটা কেস। তো আমরা একটা একটা করে প্রত্যেকটা ধরনের কেস ধরেই যাব। আমরা প্রথমে দেখব যে আমাদের যদি একটা নির্দিষ্ট কোম্পানি দেয়া থাকে এবং সেটাতে আমরা ইনভেস্টমেন্ট ডিসিশন কী নিব, সেক্ষেত্রে আমাদের কী করা উচিত। এটাকে আমরা অনেকটা একুইটি রিসার্চ রোল হিসেবে বলতে পারি, কারণ ইউজুয়ালি সেল সাইড অ্যানালিস্টরা ব্রোকারেজ ফার্মগুলোতে এই টাইপের রিসার্চ করে থাকে। সো এই ক্ষেত্রে আমাদেরকে একটা বটম আপ অ্যাপ্রোচ নিতে হবে। বটম আপ অ্যাপ্রোচ কেন নিচ্ছি? বটম থেকে শুরু করছি। আমরা একটা কোম্পানি আমাদেরকে অলরেডি দেয়া আছে, সেইখান থেকে আমাদের অ্যানালিসিস শুরু হচ্ছে। সো যেহেতু আমাদের হাতে কোম্পানি দেয়াই আছে এবং এটা আমাদেরকে ডিটারমাইন করতে হবে আমরা এই কোম্পানিতে ইনভেস্ট করব কি না, সেক্ষেত্রে আমরা শুরু করব একদম বটম থেকে, মানে কোম্পানি লেভেল অ্যানালিসিস থেকে। কোম্পানি লেভেল অ্যানালিসিস দেখানোর পরে আমরা ইন্ডাস্ট্রিতে মুভ করব, যে কোম্পানিটা যে ইন্ডাস্ট্রিতে আছে সেই ইন্ডাস্ট্রিটার সামনে ফিউচারে কীরকম প্রসপেক্ট আছে। এরপরে আরও এক ধাপ উপরে উঠে আমরা দেখব যে যেই দেশে কোম্পানিটার অপারেশনগুলো আছে, যেই দেশে কোম্পানির কাস্টমাররা আছে, সেখানের ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন, সোশো কালচারাল সিচুয়েশন কীরকম, সেই অ্যানালিসিসগুলো করব। এবং ফোর্থলি আমরা সব অ্যানালিসিস মিলিয়ে আমাদের একটা ইনভেস্টমেন্ট ডিসিশনে আসবো। তো আমরা স্টেপ বাই স্টেপ যাব। প্রথমে আমরা কোম্পানি অ্যানালিসিস নিয়ে কথা বলবো। কোম্পানি অ্যানালিসিসের ক্ষেত্রে একটা বিজনেস কম্পিটিশনের জন্য প্রাথমিকভাবে কোম্পানি নিয়ে একটা কোয়ালিটেটিভ অ্যানালিসিস দেওয়াই ইনাফ। সেক্ষেত্রে কীরকম হতে পারে, কোম্পানিটার কী কী প্রোডাক্ট বা সার্ভিস আছে, কোন কোন প্রোডাক্ট লাইন থেকে কতটুকু রেভিনিউ কোম্পানি জেনারেট করে, একটা যেই ইন্ডাস্ট্রিতে কোম্পানিটা আছে সেখানে তার মার্কেট শেয়ার কত, কোম্পানিটার গ্রোথের জন্য কী কী ড্রাইভার্স প্রযোজ্য, এবং আরও অনেক কিছু হতে পারে। সো একটা সোয়াট অ্যানালিসিস করে ফেলা যেতে পারে যদি এটা অ্যাপ্লিকেবল হয় কোম্পানিটা নিয়ে। সেকেন্ড, আমরা আরেক স্টেজ উপরে উঠছি, বটম থেকে আমরা আরেকটা আপ স্টেজ হচ্ছি, সেটা ইন্ডাস্ট্রি স্টেজ। যে ইন্ডাস্ট্রিতে কোম্পানিটা বিলং করে সেখানে সেই পুরো ইন্ডাস্ট্রিটার সাইজ কতটুকু, ইন্ডাস্ট্রিটার গ্রোথের জন্য কী কী ড্রাইভার কাজ করে, ইন্ডাস্ট্রিটা কোন লাইফ সাইকেলে আছে, ম্যাচিওর ইন্ডাস্ট্রি নাকি ডিক্লাইনিং ইন্ডাস্ট্রি নাকি গ্রোয়িং ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রির যেসব কোম্পানিগুলো আছে তাদের মধ্যে কম্পিটিশন কীরকম, এবং ইন্ডাস্ট্রির প্রোডাক্টগুলো বা সার্ভিসগুলোর ডিমান্ডের সাথে সাপ্লাই কীরকম ডাইনামিক্স ফলো করে, কতটুকু লোকাল ডিমান্ড ফুলফিল করতে পারে, কতটুকু ইম্পোর্ট করে আনতে হয়, এরকম বিভিন্ন টাইপের অ্যানালিসিস আমরা করব। চাইলে একটা পোর্টার্স 5 ফোর্সেস অ্যানালিসিসও করে ফেলা যায়। দেন আমরা আরেক স্টেজ উপরে উঠব। আরেক স্টেজ উপরে উঠে আমরা যেই দেশে বা যেসব দেশগুলায় কোম্পানিটার অপারেশনস আছে সেগুলোর ম্যাক্রো ইকোনমিক এবং সোশো কালচারাল অ্যাসপেক্টগুলো আমরা একটু অ্যানালিসিস করব। আমরা কী কী দেখতে পারি, ইকোনমিক গ্রোথ দেখতে পারি ইন টার্মস অফ রিয়েল জিডিপি, ইন টার্মস অফ নমিনাল জিডিপি, ওই দেশগুলোর ইনফ্লেশন কী অবস্থা সেটা দেখতে পারি, এক্সচেঞ্জ রেট বিশেষ করে কম্পেয়ার টু ইউএস ডলার কীরকম অবস্থা যাচ্ছে, ট্যাক্স রেগুলেশনগুলো কীরকম বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য, পপুলেশনটা কীরকম, এটা আমাদেরকে বুঝতে হেল্প করবে আমাদের এই কোম্পানিটার মার্কেট রিচ কতটুকু হতে পারে, সেই দেশগুলোর পলিটিক্যাল স্টেবিলিটি কীরকম, আনএমপ্লয়মেন্ট রেট কীরকম, এবং
মানুষদের লিভিং স্ট্যান্ডার্ড কীরকম। আমরা চাইলে একটা পেস্ট অ্যানালিসিস করে ফেলতে পারি যদি অ্যাপ্লিকেবল হয়। সো আমাদের এই 3 ধাপের অ্যানালিসিস করার পর আমরা ইনভেস্টমেন্ট ডিসিশনে মুভ করতে পারি। সো ইনভেস্টমেন্ট ডিসিশনে মুভ করার জন্য আমরা এই কোম্পানিটার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো থাকবে সেটা একটা ভালো হেড স্টার্ট হতে পারে। সেখান থেকে আমরা বিভিন্ন রেশিও অ্যানালিসিস করতে পারি এবং আমরা কোম্পানিটার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফিউচারের জন্য প্রজেক্ট করতে পারি, প্রোফর্মা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানাতে পারি। সেখান থেকে আমরা সাম কাইন্ড অফ ভ্যালুয়েশন আমরা নিয়ে আসতে পারি কোম্পানিটার ফেয়ার ভ্যালু বের করার জন্য। আমি এই ভিডিওতে ভ্যালুয়েশন নিয়ে বেশি কিছু বলবো না, কারণ আমাদের সেপারেট একটা ভিডিওতে ভ্যালুয়েশন নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। এখন আমাদের দেখতে হবে আমাদের যেই কোম্পানিটা দেয়া হয়েছে সেই কোম্পানিটা কি পাবলিকলি লিস্টেড কোনো স্টক মার্কেটে, নাকি কোনো স্টক মার্কেটে লিস্টেড না। যদি কোম্পানিটা পাবলিকলি লিস্টেড হয়ে থাকে, আমরা যেই ভ্যালুয়েশন করে ফেয়ার ভ্যালুটা পেলাম সেটা আমরা কোম্পানির মার্কেট প্রাইস অথবা মার্কেট ক্যাপিটালাইজেশনের সাথে কম্পেয়ার করব। যদি কোম্পানিটার ফেয়ার ভ্যালু মার্কেট প্রাইসের থেকে বেশি হয় আমরা সেটাকে আন্ডারভ্যালুড স্টক বলবো বা আন্ডারভ্যালুড কোম্পানি বলবো। সেই ক্ষেত্রে একটা ইন্ডিকেশন আসতে পারে যে কোম্পানিটা আমরা বাই অথবা হোল্ড রেকমেন্ডেশন, মানে ইনভেস্টমেন্ট করো অথবা ইনভেস্টমেন্ট যদি থেকে থাকে সেটাকে হোল্ড করো, এখনই সেল করে দিও না, সেরকম একটা রেকমেন্ডেশন দিতে পারি। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, অনেকেই যেই ভুলটা করে আন্ডারভ্যালুড কোম্পানি দেখলেই সাথে সাথে বাই অথবা হোল্ড রেকমেন্ডেশন দিয়ে দেয়। সেটা কিন্তু মোটেও প্র্যাকটিক্যাল কোনো রেকমেন্ডেশন না। প্র্যাকটিক্যাল রেকমেন্ডেশন কীরকম হবে সেটা আমি আমার আরেকটা ভিডিওতে ডিসকাস করব। আমরা সেকেন্ড জিনিসটায় মুভ করি, কোম্পানিটার ফেয়ার ভ্যালু যদি মার্কেট প্রাইসের থেকে কম হয় সেক্ষেত্রে আমরা কোম্পানিটাকে ওভারভ্যালুড বলবো এবং আমরা কোম্পানিটা একটা সেল রেকমেন্ডেশন দিয়ে দিতে পারি যে যার ইনভেস্টমেন্ট আছে তোমরা এই ইনভেস্টমেন্ট নিয়ে বের হয়ে যেতে পারো। এবং ফাইনালি কোম্পানিটার ফেয়ার ভ্যালু যদি মার্কেট প্রাইসের সমান বা কাছাকাছি হয় আমরা সেটাকে ফেয়ারলি ভ্যালুড বলতে পারি। এবং বেটার হয় যে আমরা একটা সেল রেকমেন্ডেশন দিয়ে দিই, কারণ আমাদের ইনভেস্টমেন্ট যদি আমরা এক্সপেক্ট না করি যে গ্রো করবে না, সেক্ষেত্রে আমরা টাকাটা নিয়ে বের হয়ে আমরা অন্য কোথাও ইনভেস্ট করলে আমরা একটা রিটার্ন জেনারেট করতে পারি। সো এই গেল কোম্পানিটা যদি একটা স্টক এক্সচেঞ্জে লিস্টেড হয়। যদি স্টক এক্সচেঞ্জে লিস্টেড না হয়ে থাকে, কোথাও পাবলিকলি লিস্টেড না, সেক্ষেত্রে আমাদের একটা প্রাইভেট ইকুইটি রোল নিতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, আমাদের যেই ফিউচার ফ্রি ক্যাশ ফ্লোগুলো আমরা প্রজেক্ট করেছি ভ্যালুয়েশন স্টেজে, সেখান থেকে যে ইন্টারনাল রেট অফ রিটার্নটা আমরা পাবো কোম্পানির অথবা আইআরআর যেটা আমরা বলি, সেটা আমরা কম্পেয়ার করব কোম্পানির কস্ট অফ ক্যাপিটালের সাথে। সো আমাদের আইআরআরটা যদি কোম্পানির কস্ট অফ ক্যাপিটাল বা যেটা আমরা ওয়াক হিসাবে চিনি, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, সেটা থেকে বেশি হয়, সেক্ষেত্রে আমরা কোম্পানিটাতে ইনভেস্ট করার একটা কনসিডারেশন নিতে পারি। কিন্তু এখানেও সেমভাবে আমরা এখনই বলে দিতে পারছি না যে আইআরআরটা কস্ট অফ ক্যাপিটাল থেকে বেশি, তার মানে অবশ্যই একটা বাই রেকমেন্ডেশন দিয়ে দেওয়া। এখানে কী কী ক্রাইটেরিয়া হবে সেই ক্রাইটেরিয়াগুলো আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। সেকেন্ড যে জিনিসটা হতে পারে, আইআরআরটা কস্ট অফ ক্যাপিটালের থেকে কম হতে পারে, সেই ক্ষেত্রে কোম্পানিতে ইনভেস্ট করার কোনোই মানা হয় না, আমরা বলবো ডোন্ট ইনভেস্ট ইন দ্যাট কোম্পানি। এবং ফাইনালি আমাদের আইআরআর যদি কস্ট অফ ক্যাপিটালের সমান হয় অথবা কাছাকাছি হয় তাহলেও কোম্পানিতে ইনভেস্ট করার কোনো মানে হয় না, কারণ সেই ক্ষেত্রে আমাদের নেট প্রেজেন্ট ভ্যালুটা জিরো হবে এবং আমার ইনভেস্টমেন্ট যদি গ্রোই না করে তাহলে সেক্ষেত্রে বেটার হবে এই কোম্পানিটাতে ইনভেস্ট না করে অন্য কোথাও ইনভেস্ট করা। সো আমরা ইনভেস্টমেন্ট ডিসিশনগুলো নিয়ে কথা বললাম একটা একুইটি রোল পার্সপেক্টিভে, যে একটা কোম্পানি দেওয়া ছিল সেই কোম্পানিতে ইনভেস্ট করব নাকি না। আমরা এখন সেকেন্ড কেসটা দেখব যে কীরকম হতে পারে। সেকেন্ড কেসে আমাদেরকে একটা ফান্ড রেইজিং রোল নিতে হতে পারে একটা নতুন বিজনেস বা নতুন প্রজেক্টের জন্য। সো আমরা একটু আগে প্রাইভেট ইকুইটি রোলে যখন কোম্পানিটা লিস্টেড ছিল না সেখানে আমরা যা যা করেছি, আইআরআর সাথে কস্ট অফ ক্যাপিটাল কম্পেয়ার করা এবং অন্যান্য জিনিস সব কিছুই এখানেও সেমভাবে অ্যাপ্লাই করবে। শুধু যেহেতু এটা একটা নতুন বিজনেস অথবা নতুন একটা প্রজেক্ট, আমাদেরকে অ্যাডিশনালি আরও কিছু জিনিস দেখাতে হবে। কী কী জিনিস দেখাতে হবে, আমাদেরকে ব্রেকডাউন দেখাতে হবে যে আমরা যেই ফান্ডটা রেইজ করতে চাচ্ছি বা যেই কোম্পানিটা রেইজ করতে চাচ্ছে ওরা কোন কোন ক্ষেত্রে এই ফান্ডগুলো ইউটিলাইজ করবে। ফান্ডটা দিয়ে কি নতুন একটা জমি কিনবে, নাকি ফান্ডটা দিয়ে নতুন একটা ফ্যাক্টরি বিল্ডিং কিনবে, নাকি নতুন কোনো মেশিনারি কিনবে,
কোন কোন খাতে আমার ফান্ডটা খরচ হবে। সেকেন্ডলি কি দেখাতে হবে আমাদেরকে অ্যানালিসিসে, যে ফান্ডটার টার্গেট ক্যাপিটাল স্ট্রাকচার কেমন, ফান্ডটা ইকুইটি রেইজ করছে, সাথে কি কোনো ডেট রেইজ করছে কিনা বা লোন রেইজ করছে কিনা, ডেট ইস্যু করছে কিনা, সেই ক্ষেত্রে আমাদের ডেট ইকুইটি মিক্সটাও দেখাতে হবে। থার্ডলি দেখাতে হবে, যেহেতু নতুন একটা কোম্পানি, আমরা অবশ্যই প্রথমেই এক্সপেক্ট করতে পারি না যে প্রথম মাস থেকেই সে প্রফিট করা শুরু করবে। সো কবে থেকে প্রফিট করা শুরু করবে এবং কত কোয়ান্টিটি সেল করলে প্রফিট করা শুরু করবে সেটা দেখানোর জন্য একটা ব্রেক ইভেন অ্যানালিসিস দেখাতে হবে। ফোর্থলি আমাদেরকে নেট প্রেজেন্ট ভ্যালুটা দেখাতে হবে, যে নেট প্রেজেন্ট ভ্যালুটা কি সিগনিফিকেন্টলি পজিটিভ কিনা। এবং ফাইনালি ডিসকাউন্টেড পে ব্যাক পিরিয়ডটা চেক করতে হবে, যে আমরা যদি আজকে ইনভেস্ট করি কতদিন পরে আমাদের ইনভেস্টমেন্টটা উঠে আসবে। সো এইসব মিলিয়ে আমাদের ইনভেস্টমেন্ট ডিসিশনটা দিয়ে দিতে পারবো যে কোম্পানিতে ইনভেস্ট করা উচিত নাকি না। একটা প্রো টিপ শেয়ার করতে চাই, একটু আগে আমি যে দুইটা কেসের কথা বললাম ইনভেস্টমেন্ট ডিসিশন নির্দিষ্ট একটা কোম্পানি নিয়ে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে একদম কনক্লুডিং রিমার্কস পার্টে বা একদম রেকমেন্ডেশন পার্টে গিয়ে লাস্টে বলা হয় যে কোম্পানিতে বাই রেকমেন্ডেশন না সেল রেকমেন্ডেশন, নাকি ইনভেস্ট করবো নাকি না। এই জিনিসটা আসলে করা উচিত না, কারণ লাস্টে গিয়ে হঠাৎ করে বললে অনেক সময় জাজরা সারপ্রাইজ হয়ে যায়, কারণ জাজরা অ্যানালিসিস দেখে হয়তো মাইন্ডে অন্য কিছু থিঙ্ক করতে থাকবে, লাস্টের রেকমেন্ডেশনটা তার মাইন্ডের সাথে নাও মিলতে পারে। প্রো টিপ যেটা হবে, প্রেজেন্টেশনের প্রথম দিকেই বলে দেয়া যে আমার রেকমেন্ডেশন বা ইনভেস্টমেন্ট ডিসিশনটা কী। সেটা বলে দিলে কি হবে, আমি যখন জাজদের সামনে প্রেজেন্ট করছি বিভিন্ন অ্যানালিসিসগুলো ওদের সাথে আমি দেখিয়ে বলতে পারবো এবং ওরাও ম্যাচ করতে পারবে কেন আমি আমার ডিসিশনটায় স্টিক করছি, ওদের জন্য এটা ইজিয়ার হবে।